আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আজকের ক্লাসে আমরা কি করব, 2004 সালে নবোদয়ের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা করব। তোমরা যারা নবোদয়ের পরীক্ষা দেবে তারা প্রত্যেকে জানো যে অঙ্ক থেকে মোট 20টা প্রশ্ন আসে, আর এই 20টা প্রশ্নের মধ্যে প্রথম 10টা প্রশ্ন আমরা পার্ট 1-এ মানে আগের ক্লাসে আলোচনা করেছি। তাই তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি বা মিস করে গেছো, নিচের ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে মানে পার্ট 2-তে আমরা কি করব, 2004 সালের যে পরবর্তী 10টা অঙ্ক বাকি আছে সেই 10টা অঙ্কের সমাধান করব। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি আর দেখি আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা মানে 11 নম্বর অঙ্কটা কি আছে। দেখো 11 নম্বর প্রশ্নটাতে বলেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতবার 9 ব্যবহৃত হয়েছে। মানে তুমি যখন 1 থেকে 100 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে পরপর লিখবে তখন তুমি 9 কতবার পাবে সেটা এখানে প্রশ্নে বলেছে। তাহলে সেটা কতবার পাবো সেটা জানার জন্য আমি তোমাদেরকে 1 থেকে 100-র মধ্যে একটা চার্ট দেখাবো, যে চার্টটা দেখলে তোমরা এই প্রশ্নটার তো সমাধান করতে পারবে, সঙ্গে সেখান থেকে আর কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের সমাধানগুলো তোমাদের হয়ে যাবে। তাহলে চলো প্রথমে সেটা আমরা দেখে নিই। দেখো এখানে তোমাদের জন্য আমি একটা 1 থেকে 100 পর্যন্ত চার্ট তৈরি করে রেখেছি। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো ভিডিওটাকে পজ করো এবং এই চার্টটাকে ভালো করে দেখো। দেখে তোমরা এখান থেকে যেটা করবে, তোমরা 0 থেকে 9 পর্যন্ত মানে এক অঙ্কের যে সংখ্যাগুলো আছে অথবা যে ডিজিটগুলো আছে সেগুলো প্রত্যেকটা কটা করে আছে এখান থেকে গুনে গুনে খাতায় লিখবে। আর তোমাদের এই কাজটা যাতে সহজে হয় সেই জন্য আমি এখানে লিখে রেখেছি অলরেডি। কি লিখে রেখেছি, 1 থেকে 100-র মধ্যে প্রথমে 0, এই 0টা কতবার আছে তুমি গোনো, গোনার পর খাতায় লিখো, তারপরে অ্যান্সারটা দেখো কত হচ্ছে, এটার সঙ্গে মেলাও। দেখো তুমি যদি এই 1 থেকে 100 পর্যন্ত 0 কতবার আছে পর পর গুনতে থাকো তাহলে দেখবে তুমি যে 0 থাকবে 11 বার মানে 11 বার। তারপরে তুমি যদি 1-কে কাউন্ট করতে থাকো বা গুনতে থাকো তাহলে তুমি দেখবে এই 1 থেকে 100 পর্যন্ত 1 আছে 21 মানে 21 বার। এবার 0 আর 1 যখন গোনা হয়ে যাবে তোমার বাকি থাকবে কে 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তুমি দেখবে এই 2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাকে কাউন্ট করে করে এরা প্রত্যেকে থাকবে হচ্ছে 20 বার করে। মানে তুমি যদি 2-কে কাউন্ট করো বা গোনো দেখবে 2 তুমি পাবে 20 বার, 3-কে কাউন্ট করলে 3 পাবে 20 বার, 4-কে 20 বার, 5-কে 20 বার, 6-কে 20 বার, এইভাবে করতে করতে 9 পর্যন্ত ডিজিট আছে, এই 9টাও থাকবে কিন্তু 20 বার। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 9 কতবার থাকবে, 9 20 বার থাকবে। তোমার প্রশ্নের কিন্তু উত্তর হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি আরো কিছু প্রশ্নের উত্তর তুমি জেনে গেলে। এখানে আরো কিছু প্রশ্ন লেখা আছে। কি লেখা আছে, এই 1 থেকে 100 পর্যন্ত তুমি যখন সংখ্যাগুলোকে লিখছো সেখানে এক অঙ্কের সংখ্যা কয়টা আছে, দেখো 1 ডিজিট নাম্বার কয়টা আছে দেখবে গুনে, যে এক অঙ্কের সংখ্যা থাকবে 9টা। তারপরে তোমার প্রশ্ন আসতে পারে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো তুমি লিখছো সেখানে 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে, তাহলে তুমি গুনে দেখবে যে 2 অঙ্কের সংখ্যা শুরু হয়েছে দেখো 11 থেকে আর শেষ হয়ে গেছে দেখো 99 গিয়ে। তাহলে এই 11 থেকে 11 তোমার কতগুলো সংখ্যা থাকবে দেখবে গুনে 90টা পাবে। তারপরে প্রশ্ন বলেছে 3 অঙ্কের সংখ্যা কতগুলো থাকবে, দেখো তুমি 1 থেকে 100 পর্যন্ত 3 অঙ্কের সংখ্যা তুমি পাবে একটাই, কোনটা সেটা হচ্ছে 100। তার জন্য বলা আছে দেখো 3 অঙ্কের সংখ্যা হবে একটা। তাহলে তুমি দেখো এখানে একটা প্রশ্নের জন্য কতগুলো প্রশ্ন জেনে গেলে। তাহলে এবার চলো আমাদের যে প্রশ্নটা 2004 সালে এসেছিল সেটা কি আমরা এটা করব। এখানে প্রশ্ন বলেছিল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতবার 9 ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা এখন পরিষ্কার জেনে গেলে 9 কতবার ব্যবহৃত হয়েছে, 9 ব্যবহৃত হয়েছে 20 বার। শুধু 9ই নয়, 2 থেকে 9 এরা প্রত্যেকে ব্যবহৃত হয়েছে 20 বার করে। শুধুমাত্র মনে রাখবে 0 11 বার আর 1 21 বার, বাকিগুলো সবগুলো 20 বার করে ব্যবহার করা হয়েছে বা তুমি পাবে। তাহলে চলো আজকের পরের কোশ্চেন মানে 12 নম্বর কোশ্চেন কি আছে। দেখো 12 নম্বর কোশ্চেনে তোমাকে একটা গ্রাফ দিয়েছে এবং প্রশ্নে কি বলেছে, এই নিচের এই গ্রাফটা অনুযায়ী সি এবং ডি ছাত্র মিলে, এ বি এবং ই ছাত্র মিলে মোট যে প্রশ্ন সমাধান করেছে তার পার্থক্য কত। মানে তোমাকে বলেছে এখানে মনে করো তোমার সঙ্গে আমার মিল বেশি, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব বেশি, এই রকম সি এর সঙ্গে ডি এর বন্ধুত্ব বেশি, ওই জন্য সি আর ডি দুজনে মিলে একটা গ্রুপ তৈরি করেছে।
এ বি ই এদের নিজেদের মধ্যে মিল বেশি, এরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করেছে। তাহলে এখানে দুটো গ্রুপ তৈরি করেছে, তুমি দেখতে পাচ্ছ। একজন গ্রুপ তৈরি করেছে কে কে? একটা গ্রুপে আছে সি এবং ডি, আর একটা গ্রুপে আছে এ বি এবং ই। তোমাকে কি করেছে? তোমাকে কিছু প্রশ্ন দিয়েছে যেগুলোকে সলভ করতে হবে বা সমাধান করতে হবে। তার জন্য সি এবং ডি এরা বললো আমরা একসঙ্গে সমাধান করব, আর এ বি ই এরা তিনজন বললো আমরা একসঙ্গে সমাধান করব। বললো ঠিক আছে তাই করো। এবার এরা সমাধান করতে গিয়ে কিছু তো সমাধান করবে, সি এবং ডি করবে এবং এ বি ই এরাও করবে। তো প্রশ্নে বলেছে সি এবং ডি একসঙ্গে কতগুলো করেছে, আর এ বি ই এরা তিনজন একসঙ্গে কতগুলো করেছে এবং তাদের পার্থক্য কত হয়েছে। তোমাকে চেয়েছে এদের পার্থক্যটা কত। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে এরা প্রত্যেকে কটা করে করেছে। তাহলে দেখো এই প্রত্যেকে কটা করে করেছে, তার জন্য তোমাকে সুন্দর করে একটা গ্রাফ মানে চার্ট দিয়ে দিয়েছে। এই চার্ট থেকে তুমি সবগুলো পেয়ে যাবে। দেখো প্রথমে কি পাবে? প্রথমে এ, দেখো এ কার সঙ্গে সমান হয়েছে? 4 এর সঙ্গে, তাহলে এ করেছে 4টা। তারপরে কি আছে দেখো বি, বি কার সঙ্গে সমান হয়েছে? 8 এর সঙ্গে, তাহলে বি করেছে 8, 8টা। তারপর কি আছে সি, সি কার সঙ্গে সমান আছে? দেখো সি দেখো 14 এর সঙ্গে সমান আছে, সি করেছে 14টা। তারপর কি আছে ডি, ডি কার সঙ্গে আছে সমান? দেখো ডি আছে 8 এর সঙ্গে সমান, 8 এর সঙ্গে মানে 10টা, 10টা করেছে। তারপরে কি আছে ই, ই কার সঙ্গে সমান আছে? দেখো ই আবার 8 এর সঙ্গে সমান আছে মানে 8টা। তাহলে তুমি তাহলে দেখো এই গ্রাফটা থেকে তুমি সুন্দরভাবে বুঝে যাচ্ছ যে এখানে সি করেছে তাহলে কয়টা? সি করেছে 14টা, ডি করেছে 10টা, এ করেছে 4টা, বি করেছে 8টা, ই করেছে 8টা। এবার তাহলে এরা টোটাল কটা করেছে সেটা করতে গেলে কি করবে? যোগ করবে। তাহলে সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি করলে কোথায় 14 মানে 14 প্লাস 10 সমান 24, মানে এরা দুজন মিলে 24 করেছে। তারপরে কি করেছে? এ বি আর ই, এ প্লাস বি প্লাস ই এরা তিনজনে কত করেছে? তারপরে 4 প্লাস 8 প্লাস 8 মানে 8 4 12, 12 আর 20, 20টা করেছে। এদের মধ্যে পার্থক্য বের করতে বলেছে, মানে পার্থক্য মানে বিয়োগ করব। তাহলে 24 মাইনাস 20 করে দেবো, কত হবে? 4টা। তাহলে পার্থক্য হলো 4, মানে তোমার উত্তর হবে তাহলে 4টা, মানে এদের মধ্যে পার্থক্য কত? 4। তাহলে অপশনে দেখো কোথায় আছে? অপশন আছে বি নম্বরের সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্ন কি আছে দেখি, মানে কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর কি বলেছে? 240 টাকার 80% 400 টাকার 35% থেকে কত বেশি? মানে আমি যদি 240 টাকার 80% নিয়ে নিই তাহলে যে টাকাটা হবে, আর তুমি যদি 400 টাকার 35% নিয়ে নাও তাহলে যে টাকাটা হবে, এই দুটো টাকার মধ্যে তো কম বেশি হবে। তোমাকে বলেছে এই টাকাটা বেশি হবে, কত বেশি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কত বেশি হবে এই টাকাটা সেটা করার জন্য কি করবে? প্রথমে দুটো টাকা বের করতে হবে, তারপর সেই টাকা দুটো থেকে কি করে মাইনাস করে দিবে, তাহলেই তো তুমি সেটা পেয়ে যাবে। তাহলে এটা করার জন্য কি করবে? তুমি সূত্র অ্যাপ্লাই করবে না? সূত্র অ্যাপ্লাই করতে যাবে না, তুমি বেসিকটাকে বুঝে বুঝে করবে। সূত্র আজকে পড়বে কালকে ভুলে যাবে, বেসিক বুঝলে আর কোনোদিনও ভুলবে না। তোমাকে কি বলেছি? শতকরা কি আছে? 80% মানে শতকরা। এই শতকরাটা মানে কি ভালো করে বোঝো। শতকরা মানে আমি বলি শতক আছে ওখানে, তার মানে 100, তার মানে 100। তার মানে তুমি কি করছো? 80% মানে 100 টাকায় 80 টাকা নিচ্ছ। কি করছো বলো? 100 টাকার মধ্যে তুমি কত টাকা নিচ্ছ বা দিচ্ছ, যেটাই ভাববে 80 টাকা। তাহলে 100 টাকায় যদি 80 টাকা হয় তাহলে 200 টাকায় কত হবে? তাহলে 100 কে 2 গুণ করেছি, তাহলে 80 কেও 2 গুণ করবো, তাহলে 160 টাকা হবে। 80 2 গুণ 160, তাহলে হয়ে গেল। এবার বলেছে এখানে কত? 240 টাকা। তাহলে 100 টাকায় যদি 80 টাকা হয়, 100 টাকায় 80 টাকা, তুমি 100 টাকা দিবে, তার থেকে 80 টাকা নিয়ে নিবে। তাহলে তুমি বলো তো 10 টাকা দিলে, 100 টাকা দিয়ে যদি তুমি 80 টাকা নাও তাহলে 10 টাকা দিলে কত নেবে? তাহলে এখান থেকে একটা শূন্য বাদ দিলাম, এখান থেকে একটা শূন্য বাদ দেবো, 8 টাকা। মানে 10 দিয়ে ভাগ, 100 টাকা 80 টাকা হবে, 10 টাকায় তাহলে কত হবে? 8 টাকা হবে। তাহলে 10 টাকায় যদি তোমার 8 টাকা হয় তাহলে 40 টাকায় কত হবে? 4 8 32 টাকা হবে। মানে 4 বার গুণ করলাম, তাহলে এখানেও 4 বার গুণ করবো, 32 টাকা। মুখে মুখে হবে 100 টাকা 80 টাকা, তার মানে একটা শূন্য কমিয়ে দিলে 10 টাকা, তাহলে ওখানেও একটা শূন্য কমিয়ে দেবো 8 টাকা, তাহলে 10 টাকায় 8 টাকা। তাহলে 10 টাকায় যদি 8 টাকা হয় 20 টাকায় 16 টাকা, 20 টাকায় 16 টাকা হলে 40 টাকায় কত হবে? 32 টাকা।
তাহলে 40 টাকায় 32, তাহলে তোমার 100 টাকায় 80 টাকা নিচ্ছ, 200 টাকায় 160 টাকা নিচ্ছ, তাহলে আরো 40 টাকা তুমি নিচ্ছ, তাহলে আরো 40 টাকায় কত নিচ্ছ তুমি? 32 টাকা। তাহলে দেখো 240 টাকা, এই 240 টাকায় তুমি কত টাকা নিচ্ছ? দেখো এই যে 160 আর 32, তার মানে 192 টাকা। এটা কিন্তু তোমাকে আমি ভেঙে ভেঙে বুঝালাম, কিন্তু এটা একবারে মুখে মুখে করা যাবে। কিভাবে? 80% মানে 100 টাকায় 80 টাকা, তাহলে 200 টাকায় 160 টাকা হবে। তাহলে 100 টাকায় 80 টাকা হলে 10 টাকায় 8 টাকা হয়, তাহলে 40 টাকায় 4 8টা 32 টাকা হবে। তাহলে কি হচ্ছে? 240 টাকা বলেছে, তাহলে 240 টাকা কত হবে? 200 টাকার জন্য 160 টাকা, 40 টাকার জন্য 32 টাকা, তাহলে 160 যোগ 32 192 টাকা। তাহলে তুমি পেয়ে গেলে 192 টাকা। তাহলে তুমি কি পেলে? 192। তাহলে 240 টাকা থেকে পেলে 192। এবার বলেছে 400 টাকা 35%। দেখো 35% মানে আবার কি সেটা বোঝো। 35% মানে হচ্ছে 100 টাকায় তুমি 35 টাকা নেবে। তাহলে 100 টাকা যদি 35 টাকা নাও, তাহলে 100কে 4 গুণ করে দাও, তাহলে 400 টাকা হবে। তাহলে এই দিকেও 4 গুণ করতে হবে, 4 35 কত হয়? 35 35 70 70 70 140 টাকা হবে, তাহলে 140 টাকা হবে। তাহলে তুমি 400 টাকায় 140 টাকা নেবে। তাহলে এখানে 240 টাকায় 192 টাকা নিচ্ছ, 400 টাকায় 140 টাকা নিচ্ছ। তোমাকে বলেছে কি এই টাকাটা এটার কত বেশি, তাহলে কত বেশি বললে কি করবে? জাস্ট তুমি বিয়োগ করে দেবে 192 বিয়োগ 140, যেটা হবে সেটা অ্যান্সার। 2 5 কত হয়? 52। মানে এই টাকাটা এই টাকার থেকে 52 মানে 52 টাকা বেশি হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছো। কোনো সূত্রের চক্করে যাবে না, বেসিকটাকে বোঝো, অঙ্ক করো। অঙ্ক করতেও যেমন ভালো লাগবে, তোমার ক্যালকুলেশনের স্পিডও তেমন বাড়বে, তেমন তুমি অঙ্কটাকে নির্ভুলভাবেও করতে পারবে এবং অঙ্কটাকে রিয়েলাইজ করতে পারবে, ফিলিংস তোমার থাকবে সেই অঙ্কের মধ্যে এবং অঙ্ককে শিখতে পারবে। তাহলে উত্তর হলো আমার 52। তাহলে বুঝে গেছো। তাহলে পরের প্রশ্ন আমরা যাই। কোশ্চেন নাম্বার 14 কি আছে দেখো। দেখো 14 নম্বর কোশ্চেনে কি বলেছে? 300 টাকার বার্ষিক 6% হারে 2.5 বছরের সুদ, সরল সুদ কত হবে? 300 টাকার বার্ষিক 6% হারে, আমরা আগের দিন শিখেছিলাম। আবার সেই একই ব্যাপার ছিল শতকরা। কি বলেছে? 6%। 6% মানে কি? একইভাবে এটা মানে তোমাকে সূত্রে যেতে হবে না। 6% মানে হচ্ছে 100 টাকায় তুমি কত টাকা নেবে? 6 টাকা নেবে। কত বছরে? বার্ষিক বলেছে, তার বার্ষিক মানে 1 বছর। তাহলে এটা কি হলো? 1 বছরে তুমি কি করবে? 100 টাকা যদি কাউকে ধার দাও, তাহলে তুমি সেখান থেকে তার কাছ থেকে কি করবে? 6 টাকা নিবে। তাহলে দেখো তোমার কত টাকা দিয়েছো তুমি বলো? তুমি দিয়েছো 300 টাকা। তাহলে তুমি এখানে 100 টাকায় 6 টাকা নিচ্ছ, 300 টাকা মানে 3 গুণ করে দাও এইদিকে, তাহলে 300 হয়ে যাবে। 3 গুণ করলাম 300, তাহলে এইদিকেও 3 গুণ করে দাও, 3 6 18। তাহলে তুমি 300 টাকা দিলে 1 বছরে কত টাকা নেবে? 18। 1 বছরের হিসাব হচ্ছে যে 1 বছরে 100 টাকা দিয়েছো, 6 টাকা নিচ্ছ। 1 বছরে 100 টাকা দিয়েছো, তার বদলে 6 টাকা নিচ্ছ। তাহলে যদি 1 বছরে 100 টাকার বদলে 300 টাকা দাও, তাহলে কত নেবে? তাহলে 100কে 3 গুণ করলে, তাহলে 6কেও 3 গুণ করো, তাহলে 100কে 3 গুণ করলে 300 হয়, 6কে 3 গুণ করলে 3 6 18 হয়। তাহলে তুমি যদি 300 টাকা দাও, তাহলে 1 বছর পর তুমি তার কাছ থেকে 18 টাকা নেবে। 1 বছরে 18 টাকা নেবে। তাহলে 1 বছর টাকা যদি 2 বছর করি, তাহলে কত হবে? 1 বছরে যদি 18 টাকা হয়, 2 বছরে কি হবে? 36 টাকা হবে, কারণ এখানেও দুগুণ করবে। 1 বছরে তুমি নিচ্ছ, তাহলে 1 বছরে তুমি নিচ্ছ 18 টাকা। তাহলে 2 বছর, 1কে ডবল করেছো, 2 বছর হয়েছে, তাহলে 2 বছরে কি হবে? 18কেও ডবল করবে, 36 টাকা হবে। 1 বছরে 18 টাকা, তাহলে 2 বছরে তার ডবল হবে 36 টাকা। তাহলে 2 বছর হলো 36 টাকা। প্রশ্নে তোমাকে বলেছে 2.5 বছর। 2.5 বছর মানে 2 বছর আর হাফ বছর, সেটাই 2.5 বছর। তাহলে হাফ মানে অর্ধেক। তাহলে 1 বছরে যদি 18 টাকা হয়, তাহলে অর্ধেক বছর, তাহলে অর্ধেক বছর কি হবে? সেটাও অর্ধেক হয়ে যাবে। 18 অর্ধেক কত? 9। তাহলে তোমার হাফ বছর, হাফ বছর কি হবে? আরো 9 টাকা হবে। তাহলে টোটাল 2.5 মানে 2.5 বছরে কত হবে? 36 টাকা আর 9 টাকা, তাহলে কত হলো? 45 টাকা। অপশনে দেখো কোথায় আছে? ডি নাম্বার। সঠিক উত্তর হলো ডি নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। এটা কিন্তু জাস্ট সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কিভাবে? দেখো তুমি গুনছো 6%, 6% মানে 100 টাকায় 6 টাকা। 300 টাকায় কত? 300 টাকায়, তাহলে এদিকে 3 গুণ করবো, তাহলে 300 টাকায় 18 টাকা। তাহলে 1 বছরে পাচ্ছি 18 টাকা। 2 বছরে কত পাবো? 36 টাকা। 2 বছরে 36 টাকা। তাহলে 1 বছর 18 হলে হাফ বছর, হাফ বছরে কত হবে? 9 টাকা। তাহলে 36 টাকা 45 টাকা। কলম হাত দিতে হবে না তোমাকে, জাস্ট সেকেন্ডে হয়ে যাবে। কনসেপ্টটাকে বুঝে বুঝে করবে। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক কি আছে চলো দেখি। পরের অঙ্ক 15 নম্বর।
15 নম্বর কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। 4 অঙ্কের বৃহত্তম বলেছে। বৃহত্তম মানে কি? আমরা জানি বৃহত্তম মানে বৃহত্তম সংখ্যা তৈরি হয় বৃহত্তম অঙ্ক দিয়ে। তো অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্ক কোনটা? অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9, আর ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0। কিন্তু 0কে যদি আগে লিখি তার তো কোনো ভ্যালু থাকে না, সেই জন্য ক্ষুদ্রতমের সঙ্গে কি হবে, প্রথমে 1 হবে তারপরে 0, মানে ক্ষুদ্রতম ক্ষেত্রে দুটো দিয়ে তৈরি হয়, এই দুটো অঙ্ক দিয়ে তৈরি করতে হবে। তাহলে এখানে আমার কি বলেছে, 4 অঙ্কের, তাহলে 4 অঙ্কের বৃহত্তম মানে 4টা নয়, এই 4টা নয় 4 অঙ্কের। তারপরে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম, এটা হলো বৃহত্তম, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতমটা কি হবে, এটা হলো বৃহত্তম, এটা হলো ক্ষুদ্রতম। ক্ষুদ্রতমটা কি হবে, যে প্রথমটা 1 হবে বাকিগুলো 0 হবে, তাই তো? মানে 4 অঙ্কের বললে 3টা 0, 5 অঙ্কের বললে 4টা 0, যত অঙ্কের বলবে তার থেকে একটা কম 0 লিখবে। 4 অঙ্কের বলেছে তাহলে 3টা 0 লিখবো, 5 অঙ্কের বললে 4টা 0 লিখবো, 6 অঙ্কের বললে 5টা 0 লিখবো। এবার কি করতে বলেছে, এদের যোগফল মানে প্লাস করব। তাহলে প্লাস করো, 9 9 9 9 + 1 10, তাহলে কি হলো, এটা 10,999। কোথায় আছে দেখো 10,999? অপশনের বিতে আছে 10,999। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্নটা দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 16। দেখো 16 নম্বরে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 8,192, একটি সংখ্যা অপরটির দ্বিগুণ হলে ছোট সংখ্যাটি কত। দুটি সংখ্যা তোমাকে দিয়েছে, এবার সংখ্যা দুটো কি আমি জানি না। ধরে নিলাম প্রথম সংখ্যা, ও দ্বিতীয় সংখ্যা, মানে দুটো সংখ্যা। এই হলো দুটো সংখ্যা। এই দুটো সংখ্যার কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, মানে সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে 8,199। মানে এই দুটো সংখ্যাকে গুণ করলে পরে আমি পাবো হচ্ছে 8,192। এবার গুণটা কিভাবে করব, একটি সংখ্যা অপরটির দ্বিগুণ, মানে দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, মানে একটা যদি 2 হয় তাহলে আরেকটা 4 হবে, এরকম। একটা যদি 3 হয় আর একটা 6 হবে, একটা যদি 8 হয় আর একটা 16 হবে, এইরকম ভাবে সংখ্যাগুলো হবে, মানে একটা অপরটার দ্বিগুণ। তাহলে আমরা তো জানি না কোনটা কত, তাহলে প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা, আমি যদি প্রথম সংখ্যাটাকে কি ধরি, x ধরি, তাহলে পরের সংখ্যাটা হবে 2x। কেন 2x, মানে একটা আর একটার দ্বিগুণ, তাহলে একটা x হলে আর একটা 2x হবে, ডাবল হবে। যেহেতু জানি না সেই জন্য না জানা জিনিসগুলোকে আমরা x ধরে করি। আর তাহলে এবার কি বলেছে, এই দুটো সংখ্যার কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে। দেখো x × 2x, এই যে গুণ, এইটা গুণ করলে কি পাবো, এইটা গুণ করলে আমি পাবো 8,192, এটা আমি পাবো। এবার দেখো আমরা বর্গ আর বর্গমূল করার সময় সেখানে পাওয়ারের কথা আলোচনা করেছিলাম। পাওয়ারের কথা কি, যে একই জিনিসের মধ্যে, মানে একই রাশির মধ্যে যখন গুণ করব তখন পাওয়ারগুলো যোগ হয়। এবার পাওয়ার মানে কি, ঘাত, মানে উপরে যেটা থাকে। আমরা এটাও আলোচনা করেছিলাম, কোনো কিছুর পাওয়ার যদি না দেওয়া থাকে তাহলে সেটাকে 1 ধরে নিতে হয়। তার মানে এদের পাওয়ার মানে মাথায় কিছু নেই, মানে এরা 1 আছে। তাহলে আমরা কি করব, এই যে x আর x এই দুটো একই জিনিস, তাহলে এই দুটোকে গুণ করব। একই জিনিস 2 বার গুণ করা মানে উপরে 2 লেখা, একই জিনিস 3 বার গুণ করা মানে উপরে 3 লেখা, একই জিনিস 4 বার গুণ করা মানে উপরে 4 লেখা। মনে করো একই জিনিস 2 × 2 করছি, তাহলে একই জিনিস 2 বার গুণ করছি, তাহলে পাওয়ার উপরে 2 হবে। একই জিনিস 3 বার গুণ করছি, তাহলে পাওয়ার উপরে 3 হবে। একই জিনিস 4 বার গুণ করছি, মনে করো x x x, একই হতে হবে, আলাদা হলে হবে না। তাহলে x কতবার গুণ করেছি, 4 বার, তাহলে x এর মাথায় 4 লিখবো। ঠিক সেরকম x এখানে একই জিনিস, এটাকে 2 বার গুণ করছি, তার জন্য আমরা এখানে 2 লিখবো। ঠিক আছে, তার সঙ্গে কি আছে, × 2 আছে, সমান কত আছে, 8192। এটা বোঝা গেছে। এবার এটা যদি বুঝে যাও তাহলে দেখবে এটা হচ্ছে সমানের এপার আর ওপার। আমরা ইকুয়েশন সলভ করছি, তাহলে এপারে যদি গুণ থাকে
ওপারে গেলে ভাগ হয়ে যায়। তার মানে এক্স স্কোয়ার সমান 8192 ভাগ 2। এবার এই 2 দিয়ে এটা কাটাকাটি করো, 40 দুগুণ 80, 1 9 19, তাহলে কত হবে 9 দুগুণ 18, 6 দুগুণ 12, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 4096। এবার এক্সটা হচ্ছে কি সংখ্যা, আর 2x টা কি, এটাও একটা সংখ্যা। এক্সটা কি আছে সংখ্যার মধ্যে, তাহলে আমার এক্সটার ভ্যালুটা বের করতে হবে। কি করে বের করবে? আমরা যেমন করলাম, এইদিকে গুণ থাকলে এইদিকে তার উল্টাটা হয় ভাগ, এইদিকে ভাগ থাকলে ওইদিকে গেলে গুণ, এইদিকে যোগ থাকলে ওইদিকে গেলে বিয়োগ, এইদিকে বিয়োগ থাকলে ওইদিকে গেলে যোগ হয়। ঠিক সেরকম এইদিকে যদি বর্গ থাকে ওইদিকে গেলে বর্গমূল হবে, এইদিকে বর্গমূল থাকলে ওইদিকে গেলে বর্গ হবে। মানে বর্গ থাকলে হয়ে যায় বর্গমূল, বর্গ থাকলে হয়ে যাবে বর্গমূল, আর বর্গমূল থাকলে হয়ে যাবে বর্গ। তাহলে এক্স সমান হয়ে যাবে কি বর্গমূল, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন 4096। এবার বর্গমূল কি করে বের করতে হয়, তাহলে সেটা একটা ক্লাস আছে। তোমরা যদি চাও যে স্যার বর্গমূল কি করে বের করতে হয় মুখে মুখে সেটা একটু শিখিয়ে দেন, তাহলে সেটার উপর একটা ক্লাস করা হবে। সেটা তার জন্য তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে সেই ক্লাসটা তোমাদের দরকার আছে কিনা। তাহলে বর্গমূল মুখে মুখে কি করে বের করতে হয়? বর্গমূল দেখতে হয় যে লাস্টে 6 আছে, তার মানে এখানে 6ই আসবে কোন একটা সংখ্যা, মানে 6ই থাকবে কোন একটা সংখ্যা, সেটা নিতে হবে। তাহলে 6 থাকবে এমন কোন সংখ্যা আছে? হয় তোমার কি হতে হবে 4 এর স্কয়ার 16, আর নয় তোমার হবে 6 এর স্কয়ার 36, এই দুটোর মধ্যে। তাহলে দেখো হয় 4 হবে নয় 6 হবে। এবার যদি এটা হয় এরকম, তখন তোমার করতে হয় কি দুটো ডিজিটকে বাদ দিতে হয়, বাদ দিতে থাকে 40। এবার এই 40টা কার কাছাকাছি, মানে কোন স্কয়ার নাম্বারের কাছাকাছি হয়? দেখো 40টা হয় তোমার 6 এর কাছাকাছি নাম্বার 36, 7এরটা নিলে বেশি হয়ে যায়, আমাদের বেশিটা নেওয়া যাবে না, আমাদের সবসময় কমটা নিতে হয় কাছের। তাহলে 36, তাহলে 6 এর স্কয়ার করলে 36, যেটা 40-এর কাছাকাছি হয়। তাহলে এখানে 6 আসবে, এখানেও 6 আসবে, তাহলে 64 হবে আর 66 হবে, দুটো হবে। এই দুটোর মধ্যে কোনটা আগে নেবে, মানে কোনটা তুমি নেবে সেটা নির্ভর করবে তুমি যে স্কয়ার নিয়েছো সেই স্কয়ারটার পরের সংখ্যা কি। আমি 6 এর স্কয়ার নিয়েছিলাম, 6 নিয়েছিলাম, তাহলে 6 এর পরের সংখ্যাটা হচ্ছে 7। এই দুটোকে গুণ করো, গুণ করলে কত হয় 42। এই 42টা দেখবে আমার এখানে সংখ্যাটা কত আছে, এটা কাটার পর 40, 40টা এই গুণফল করে যেটা পেলে তার থেকে কম না বেশি, তুমি দেখতে পেলে তার থেকে কম, যদি কম হয় তাহলে ছোটটা নিতে হয়। তার মানে এখানে অ্যান্সার হবে 64। তোমরা এটা যদি বুঝতে না পারো তাহলে এটার উপর একটা স্পেশাল ক্লাস করাবো, তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আমার এক্স এর মান হলো 64। এবার 64 যদি এক্স এর মান হয় তাহলে এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও এখানে। আমি কি ধরেছিলাম, এক্স একটা সংখ্যা ধরেছিলাম, প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত হলো, প্রথম সংখ্যা হলো 64, আর পরের সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা হলো তোমার 64 ইন্টু 2 গুণ আছে, মানে 4 দুগুণ 8, 6 দুগুণ 128। তাহলে একটা 64 হলো, একটা 28 হলো। তোমাকে বলে যে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোটটা কত হবে বলো? অপশন নাম্বার ডিতে দেখো ছোটটা 64। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাও, একদম স্পেশাল ভাবে এই বর্গমূল চ্যাপ্টারটাকে করানো হবে। পরের কোশ্চেন কি আছে দেখো, বলেছে 30, 36 এবং 90 এর লসাগু এবং গসাগু থেকে কত বড়? 30, 36, 90, 30, 36, 90 এর লসাগু গসাগুর থেকে কত বড়? দেখো আগের ক্লাসটাতেই আমরা লসাগু এবং গসাগু তো কত সহজে করা যায় সেটা দেখানো হয়েছে। আগের একটা ক্লাসে দেখবে গসাগু বের করার একটা সুপার শর্ট ট্রিক তোমাদেরকে শেখানো হয়েছে, সেটা যদি তোমরা অ্যাপ্লাই করে দেখবে কত স্পিডে বা তাড়াতাড়ি হবে। ফার্স্ট আমরা কি করব, এলসিএম। কার এলসিএম করব? 30, 36 আর 90। কিচ্ছু করার দরকার নেই, কিভাবে করছি দেখো। তোমরা জাস্ট কি করবে, এই যে 90, 36 আর 30, এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে ধরে নাও। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হলো 90। তাহলে এই 90টাকে দেখবে এখন বাকি সংখ্যা দুটোকে ভাগ করা যাচ্ছে কিনা। 30 দিয়ে ভাগ করা যায়, 36 দিয়ে ভাগ করা যায় না। যখন দেখবে লসাগুর সময় বড় সংখ্যাটা ধরবে, লসাগুর সময় বড় সংখ্যাটাকে নেবে,
আর বাকি সংখ্যাগুলোতে ভাগ করবে, দেখবে ভাগ যদি মিলে যায় তাহলে সেটাই তোমার লসাগু। আর যদি দেখবে ভাগ মিলছে না, যেমন এখানে ভাগ মিললো না, একটাতে মিললো একটাতে মিললো না, মানে সবগুলোতে মিলতে হবে, একটাতে মিলবে একটাতে মিলবে না এমনটা না, সবগুলোতেই মিলে যেতে হবে। তাহলে এখানে দেখছি একটাতে মিলছে একটাতে মিলছে না, তাহলে এটা হবে না। তাহলে কি করবে, তখন তুমি যে বড় সংখ্যাটা ধরেছিলে সেই বড় সংখ্যাটার নামতা বা টেবিল পড়বে। তাহলে 90 একে 90, 90 দুগুণ 180, বা হবে তোমার 9 একে 9, 9 দুগুণ 18, একটা শূন্য, তাহলে 90 দুগুণ 180, 90 এর ঘরে নামতা পড়বে 180 হবে। এবার এই 180টাকে এটাতে ভাগ করবে, দেখো 30 দিয়ে 180 ভাগ মেলে, আবার 36 দিয়ে 180 ভাগ মেলে, এটাতে করলে 5 হয়, সরি 6, এটা 5 হয়, হ্যাঁ। আর 180তে করলে কত হয়, এবার 30 6 হয়, হয়ে গেল। তাহলে 30 দিয়ে 180 6, 36 দিয়ে 180 5 বার মিলে গেল, যেখানে মিললো সেটাই তোমার অ্যান্সার, মানে এটাতে মিললো, তাহলে তোমার এদের এলসিএম হলো 180। জাস্ট সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবে, তুমি কল্পনাই করতে পারবে না কত ফাস্ট হচ্ছে। তাহলে 30 36 90 এদের লসাগু হলো 180। এবার চলে আসো এইচসিএফ মানে গসাগু, তাহলে 30 36 এবং 90, আমি কি বলেছি বিয়োগ করলেই গসাগু হয়ে যায়। কার বিয়োগ করবে, যে কোনো দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করবে। তুমি এই দুটো সংখ্যার করতে পারো, এই দুটো সংখ্যার করতে পারো, আবার এটারও করতে পারো, কিন্তু বিয়োগটা করার সময় তো লক্ষ্য রাখবে কোন দুটো সংখ্যার বিয়োগ করলে সবচেয়ে ছোট হয়। বড়টার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা বড়টা নেব না। তাহলে দেখবো প্রথমে মনে মনেই তুমি বুঝতে পারবে 30 থেকে 36, 36 থেকে 90 কোন দুটো সংখ্যা নিলে। তাহলে 30 আর 36 যদি আমি নেই, তাহলে দেখো 30 আর 36-এর মধ্যে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় কত, 36 বিয়োগ 30 সমান হয় 6। এটাই সব থেকে ছোট হবে। দেখো 30 থেকে 36, 36 থেকে 90 এই গ্যাপটাই সবচেয়ে ছোট, তাহলে আমরা এটাই নিব। আর এইটা নেওয়ার পর তুমি দেখবে এটা দিয়ে বাকিগুলোকে ভাগ করা যায় কি যায় না। তাহলে 6 দিয়ে 30 ভাগ করা যায়, 6 দিয়ে 36 ভাগ করা যায়, 6 দিয়ে 90 ভাগ করা যায়। যদি ভাগ করা যাচ্ছে তাহলে তোমার এটাই হয়ে যাবে গসাগু। বোঝা গেল? তাহলে গসাগু কোনটা হবে? গসাগু করার সময় তুমি জাস্ট দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করবে। কোন দুটো সংখ্যা তুমি দেখলেই বুঝে যাবে কোন দুটো সংখ্যার বিয়োগ করলে সবচেয়ে ছোট হবে তোমার। তাহলে তুমি দেখতে পাচ্ছ 36 আর 30, এই দুটো সংখ্যার বিয়োগ করলেই সবচেয়ে ছোট হবে, বাকিগুলো বিয়োগ করলে ছোট হবে না। দেখে বুঝতে 90 থেকে 36 বাদ দিলে কত, অনেকটা বেশি হবে 6 থেকে। তারপরে 30 থেকে 90 বাদ দিলে অনেকটা বেশি হবে 6 থেকে। আমরা বেশিটা নেব না, আমরা ছোটটা সবসময় নেব। তাহলে 6 নিলাম, তাহলে আমি গসাগু পেয়ে গেছি, লসাগু পেয়ে গেছি। বলেছে লসাগুটা গসাগুর থেকে কত বেশি, তাহলে বিয়োগ করো। তাহলে 180 থেকে 6 বাদ দিলে 174 হয়, তাহলে তোমার কি হবে 174 বেশি। অপশনে কোথায় আছে দেখো, ডি নাম্বার সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। ভালো লাগলে ক্লাসটিতে অবশ্যই লাইক করে দেবে। প্রশ্ন 17 থেকে 18 নম্বর কোশ্চেন কি আছে দেখি নাও। 18 নম্বর কোশ্চেন বলছে নিচের রাশিটির সরলীকরণ কত। মানে তোমার সিম্পলিফিকেশন, জাস্ট সিম্পলিফিকেশন করতে গেলে আমার কি করতে হবে, আমাকে বদমাস রুলটাকে মনে রাখতে হবে। বি ও ডি এখানে লিখে দিই, বি ও ডি এম এ এস, এইটা মনে থাকলেই এই রুল অনুযায়ী তুমি করবে, এই নিয়ম অনুসারে করবে, প্রত্যেকটা সরল তোমার ঠিক হবে। কি বলেছে, 10 প্লাস 4 ভাগ 2 মাইনাস 3 ইন্টু 2 প্লাস 4 ভাগ 2 ইন্টু 2 মাইনাস 4। এই নিয়ম অনুসারে বদমাস, বি মানে ব্র্যাকেট, ও মানে এর, ডি মানে ডিভিশন মানে ভাগ, তারপর এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ মানে অ্যাডিশন মানে যোগ, আর এস মানে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে কোন অপারেশন বা কোন কাজটা আগে হবে এখানে লেখা আছে, এটা অনুসারে তোমাকে এখানে এগোতে হবে। তাহলে দেখো এটা অনুসারে কি আছে, ব্র্যাকেট, কোনো ব্র্যাকেট নেই তাহলে এই কাজটা হবে না, এর কোনো এর লেখা নেই তাহলে এই কাজটা হবে না। তো ভাগ, তারপরে কি আছে, ভাগ আছে, এই দুটো তো নেই তাহলে এই দুটোর কাজ হবে না, ভাগ আছে, হ্যাঁ ভাগ আছে, তাহলে ভাগের কাজটা হবে। তাহলে ভাগের কাজটা তুমি করে নাও। তাহলে 10, তাহলে 4 ভাগ 2, 10 প্লাস 4 ভাগ 2 করলে কত হয় 2 হয়, মাইনাস 3 ইন্টু 2 প্লাস 4 ভাগ 2 করলে 2 হয়, ইন্টু 2 মাইনাস 4। আমার ভাগের কাজ হয়ে গেছে। এবার ভাগের কাজের পর কি আছে দেখো, গুণের কাজ আছে। তাহলে কোথাও গুণ আছে নাকি দেখো, থাকলে করে নাও। 10 প্লাস 2 মাইনাস 3 দুগুণ 6 প্লাস 2 দুগুণ 4
-4 হয়ে গেল। এবার গুণের কাজটা যদি হয়ে যায় তাহলে দেখো যোগের কাজ কোথাও আছে নাকি? হ্যাঁ, যোগ কোথায় কোথায়? 10 যোগ 2 12, 12 আর যোগ 4, 12 আর 4 কত হয়? 16 হয়। তাহলে 16 বিয়োগ 6 বিয়োগ 4। এবার কি করো? বিয়োগের কাজটা দেখো, বিয়োগের কাজটা করো। 16 থেকে 6 বাদ দিলে 10 হয়, তাহলে 10 বিয়োগ 4, আবার 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়। তাহলে তোমার অ্যান্সার হলো 6। দেখো অপশনে কোথায় আছে 6? অপশনে আছে সি নম্বরে, সঠিক উত্তর 6। এটা কিচ্ছু না, খালি এই রুলসটা মানে বদমাস, এটা মনে থাকলেই এইভাবে মানে এই নিয়ম অনুসারে স্টেপ বাই স্টেপ যদি তুমি করো তাহলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। পরবর্তী অঙ্ক চলো, 19 নম্বর কি আছে? 19 নম্বরে বলেছে 1 0 3 4 এবং 5 দিয়ে গঠিত ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাটি কত? দেখো কি বলেছে, এই যে অঙ্কগুলো দিয়েছে এই অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম এবং অযুগ্ম, অযুগ্ম মানে কিন্তু তোমরা মনে রাখবে সবসময় এটা মানে হচ্ছে বিজোড়, এটা মানে হচ্ছে বিজোড় বা ওয়ার্ড, ঠিক আছে? সেটা কত তোমাকে বের করতে বলেছে। ক্ষুদ্রতম মানে তোমরা সবসময় ক্ষুদ্রতমের ক্ষেত্রে একটু অনেকেরই সমস্যা হয়, যাতে সমস্যা না হয় সেই জন্য তোমরা কি করবে, যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে তটা দাগ দিয়ে নিবে আগে। কত অঙ্কের বলেছে? 1 2 3 4 5, 5 অঙ্কের, তাহলে 5টা দাগ দাও, 1 2 3 4 5। এটা দাগ দেওয়ার পর তুমি কি করবে, যদি দেখো অঙ্কগুলোর মধ্যে কোথাও 0 আছে তাহলে সবার প্রথমে 0কে তুমি দ্বিতীয় স্থানে বসাও, কারণ ক্ষুদ্রতমের ক্ষেত্রে 0 সবসময় দ্বিতীয় স্থানে বসে। তাহলে দ্বিতীয় স্থান কোনটা? এটা। তাহলে আমার অঙ্কগুলো কি ছিল লিখিনি, 1 0 3 4 আর 5। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে আর আমি দেখতে পাচ্ছি 0 আছে, তাহলে 0টাকে বসিয়ে দিলাম, বসানো হয়ে গেল। এবার কিভাবে শুরু করব? এবার যেভাবে হয়, তাহলে 0 পরে 1, তাহলে দেখো 1 লিখো, 1 লিখলাম। এবার আমাকে অযুগ্ম করতে বলেছে, তাহলে অযুগ্ম মানে কি? বেজোড় সংখ্যা। বেজোড় আমি কি করে বুঝবো? লাস্টে যে অঙ্কটা হবে সেটাকে বেজোড় হতে হবে, মানে লাস্টের অঙ্কটাকে 1 3 5 7 9 এদের মধ্যে হতে হবে। তাহলে আমার ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতমের ক্ষেত্রে কি হয়? সব থেকে বড়টা লাস্টে হয়, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? এদের মধ্যে দেখতে হচ্ছে সবচেয়ে বড় 5। এবার যেহেতু সবচেয়ে বড় 5 এবং 5টা বেজোড়, তাহলে তোমার এক্ষেত্রে কোনো সমস্যা আর নেই, তাহলে 5টাকে বসিয়ে দাও। তাহলে 5কে বসিয়ে দিলাম, 0কে বসিয়ে দিয়েছি, 1কে বসিয়ে দিয়েছি। আর কে বাকি থাকলো? 3 আর 4। তাহলে 3 আর 4 এর মধ্যে 3 আগে, তারপরে 4। তাহলে অ্যান্সার কি হলো? 1 0 3 4 5। 1 0 3 4 5। 1 0 3 4 5 কোথায় আছে? অপশন নয়। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা সবসময় কিন্তু এই ভুলটা কখনোই করবে না। ক্ষুদ্রতম বললে আর 0 থাকলে একটু সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি দাগ দিয়ে দাও যত অঙ্কের বলে তয়টা, তারপর তুমি করো, দেখবে তোমার কোনো ভুল হবে না। তাহলে চলো পরে, এবং আজকের লাস্ট অঙ্ক কি বলেছে? লাস্ট অঙ্ক বলছে 0.6 মিটার এবং 4.5 মিটার মাপের ফ্লোরে, মানে একটা ফ্লোর আছে, মনে করো এই যে একটা বারান্দা, এই যে একটা বারান্দা, এই বারান্দাটাতে কি করবে তুমি? কি করবে এই বারান্দাটাতে? এই বারান্দাটাতে 15 সেমি বর্গাকার টাইলস বসাবে, মানে একটা টাইলস হচ্ছে এইরকম আছে, এইরকম 15 সেমি বর্গাকার, মানে বর্গ হলে কি হয়? তার সব বাহুগুলো সেম হয়, তাহলে এটাও 15, এটাও 15, এটাও 15, আর এটা হচ্ছে তা তোমার বারান্দা ফ্লোরটা। এই ফ্লোরটার আবার কি আছে? 3.6 মিটার প্রস্থ আর দৈর্ঘ্য আছে 4.5 মিটার। এটাতে কি করবে? এই টাইলসগুলো এখানে বসাবে। তাহলে এ যখন এখানে বসবে, তাহলে মনে এর যা সাইজ আছে সেই সাইজটা এখানে বসবে, মনে করে এই সাইজটা এরকম, তাহলে এইভাবে এখানে এইভাবে বসাবে, এই টাইলসটা নিয়ে সেখানে বসাবে। তাহলে বসালে পরে কি? এ একটা জায়গা নেবে তোমার, সেই জায়গাটা কতখানি নেবে? এর যা সাইজ সেটাই নেবে, মানে এর যা ক্ষেত্রফল সেটা নেবে। আর এটাকে পূরণ করতে হবে, মানে কি? ভেতরটা বারান্দা, এই দিয়ে ভেতরটা পূরণ করব, আর ভেতরটা পূরণ করা মানে কি? তার ক্ষেত্রফল পূরণ করা। তাহলে কি করব? এর ক্ষেত্রফলটা বের করব। এবার এর ক্ষেত্রফল বের করব এবং এর ক্ষেত্রফল বের করব, দুটোর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার বলছে কতগুলো টাইলস লাগবে, তাহলে এখানে একটা একটা করে বসাতে হবে এতখানি জায়গাতে, তার মানে এতখানি জায়গাতে এত মাপের বসাতে হবে, তার মানে দুটোকে ভাগ করে দেবে, করে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করছো? প্রথমে তুমি এর ক্ষেত্রফল দেখো, এগুলো কি আছে? মিটার আছে, মিটার থেকে তোমাকে কি করবে? এটা সেন্টিমিটার, দুটো দু রকম তো হয় না, একক সবসময় একটাই করতে হবে। তাহলে কি করবে? তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে আমি এগুলোকে সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে 3.6 মিটার সমান কি হবে? 360 সেন্টিমিটার।
4.5 মিটার সমান কি হবে 450 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কি হবে বড়টা, তাহলে এর ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এটা আয়তকার বলেছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 360 ইন্টু 450 বর্গ সেমি। এটা আমি বসাবো, তাহলে এরও ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু মানে 15 ইন্টু 15 বর্গ সেমি 15। এবার এই গুণগুলো তুমি করবে না, কারণ আমি ভাগ যেহেতু করব সেহেতু কাটাকাটি করা যাবে। তাহলে কতগুলো টাইলস লাগবে, তাহলে টাইলস লাগবে কি করবে, আমি টোটাল ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে কি করবো ভাগ করে দেবো। তাহলে টোটাল ক্ষেত্রফল কত আছে 360 গুণ 450, আর আমার টাইলসের ক্ষেত্রফল কত আছে 15 গুণ 15। তাহলে কি হবে 15 দিয়ে গুণ কাটাকাটি করো 3 15 45 30, 15 দিয়ে কাটাকাটি যায় 15 দুগুণ 30, তাহলে 2 থাকলো উপরে আর 360 থাকলো, নিচে কিছু থাকলো না। তাহলে 30 মানে 36 দুগুণ কত হয় 72, একটা শূন্য, তাহলে 720টা। মানে এই ফ্লোরটা তুমি যদি টাইলস দিয়ে ঢাকাতে চাও বা টাইলস বসাতে চাও 720টা তোমার টাইলস লাগবে। তাহলে অপশন নম্বর এ হলো সঠিক উত্তর। আশা করছি 2004 সালে যে বাকি 10টা কোশ্চেন ছিল সেটা বুঝতে পেরেছো, এবং 2004 সালের কোশ্চেনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি এভাবে 2005 সালের কোশ্চেনটাও সমাধান চাও তাহলে প্রত্যেকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।